আচ্ছা, শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হল দ্বিমাত্রিক গতিবিদ্যা বা কাইনেম্যাটিক্স ইন 2D। মানে সহজ কথায় বলতে গেলে কোনো বস্তু যখন একটা সমতলে মানে 2 ডাইমেনশনে চলে তখন এর পেছনের ফিজিক্সটা আসলে কিভাবে কাজ করে সেটাই আমরা একটু গভীরে গিয়ে দেখব। একবার ভাবুন তো, একটা বাস্কেটবল যখন ছোড়া হয় বা একটা কামানের গোলা কিংবা ধরুন গ্রহগুলো যেভাবে ঘুরছে, এই সবগুলোর পথই কিন্তু বক্র, তাই না? দেখে মনে হতে পারে এদের গতিপথ হিসাব করাটা ভীষণ জটিল একটা ব্যাপার, কিন্তু পদার্থবিজ্ঞান আমাদের একটা অসাধারণ রাস্তা দেখায়। আর সেই রাস্তাটাই হলো আজকের আলোচনার একেবারে মূল কথা। এর পেছনের গোপন কৌশলটা আসলে খুবই সহজ। যে কোনো জটিল দ্বিমাত্রিক গতিকে আমরা দুটো আলাদা একমাত্রিক গতি হিসেবে ভাবতে পারি, যেগুলো একই সাথে ঘটছে। এটাই সেই আইডিয়া যা সব কিছুকে অনেক সহজ করে দেয়। তবে এই গতিকে ঠিকঠাকভাবে বর্ণনা করতে হলে আমাদের একটা বিশেষ গাণিতিক ভাষা বা টুলের সাহায্য নিতে হবে, আর সেই টুলটার নাম হল ভেক্টর। চলুন চট করে দেখে নিই এটা ঠিক কী জিনিস। তো একটা ভেক্টরে দুটো খুব গুরুত্বপূর্ণ অংশ থাকে। প্রথমটা হলো এর মান, মানে এর পরিমাণটা কতটুকু, আর দ্বিতীয়টা হলো এর দিক, মানে এটা কোন দিকে কাজ করছে। এই দুটো তথ্য ছাড়া কিন্তু একটা ভেক্টরকে পুরোপুরি প্রকাশ করা যায় না। স্কেলার আর ভেক্টরের মধ্যে আসল পার্থক্যটা কি? এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাম দিকে আছে স্কেলার রাশি, যেমন দ্রুতি, দূরত্ব, সময়। এগুলোর শুধু মান আছে, কোনো দিক নেই। কিন্তু ডান দিকে তাকান, এখানে আছে ভেক্টর, যেমন বেগ, সরণ, ত্বরণ। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু মানের সাথে একটা দিকও জুড়ে দেওয়া আছে। ধরুন, বেগ শুধু 10 মিটার পার সেকেন্ড না, বরং 10 মিটার পার সেকেন্ড উত্তর দিকে। এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্যটাই কিন্তু সবকিছু বদলে দেয়। এবার আমরা সেই আসল কৌশলে ফিরে আসি, যেটা পদার্থবিজ্ঞানীরা প্রায়ই ব্যবহার করেন। তারা যে কোনো ভেক্টরকে এর উপাংশে ভেঙে নেন, আর এটাই হলো দ্বিমাত্রিক গতির সমস্যা সমাধানের চাবিকাঠি। এই ছায়ার ধারণাটা কিন্তু দারুণ, তাই না? ভাবুন তো, একটা ভেক্টর তীর একটা নির্দিষ্ট কোণে আছে। এখন যদি ঠিক ওপর থেকে একটা আলো ফেলা হয়, তাহলে এক্স অক্ষের ওপর তার যে ছায়াটা পড়বে সেটাই হলো তার এক্স উপাংশ বা অনুভূমিক উপাংশ। চলুন এই ছবিটা দেখে পুরো ব্যাপারটা আরেকবার বুঝে নিই। প্রথমে আমাদের কাছে একটা বেগ ভেক্টর আছে। এবার কল্পনা করুন, একটা টর্চ লাইট দিয়ে ঠিক ওপর থেকে আলো ফেলা হলো, তাহলে এক্স অক্ষের ওপর একটা ছায়া পড়বে। এটাই তার এক্স উপাংশ। ঠিক একইভাবে যদি পাশ থেকে আলো ফেলা হয়, তাহলে ওয়াই অক্ষের ওপর যে ছায়াটা পড়বে সেটাই হলো তার ওয়াই উপাংশ। ব্যাস, এইভাবেই আমরা একটা ভেক্টরকে দুটো লম্ব অংশে ভাগ করে ফেলি। আর এই ছায়া বা উপাংশগুলোর মান বের করার জন্য আমাদের খুব সহজ দুটো ত্রিকোণমিতির সূত্র লাগে। যদি ভেক্টরটার মান হয় আর কোণটা হয় থিটা, তাহলে তার অনুভূমিক উপাংশটা হবে আর কস থিটা, আর উল্লম্ব উপাংশটা হবে আর সাইন থিটা। খুবই সহজ, তাই না? বেশ, আমরা মূলনীতিটা তো শিখে ফেললাম। এখন সময় হয়েছে এটাকে একটা খুব পরিচিত আর বাস্তব উদাহরণে প্রয়োগ করার, আর সেটা হলো প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। মানে কোনো ক্রিকেট বল বা ঢিল ছুড়লে সেটা যে একটা বাঁকা পথে গিয়ে মাটিতে পড়ে, সেটাই হলো প্রাসের গতি। আর এই গতির পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে পৃথিবীর অভিকর্ষ বল। এখন এই গতিকে বিশ্লেষণ করার জন্য পদার্থবিজ্ঞানীরা কিছু জিনিসকে সহজ করে নেন। এতে মূল হিসাবটা একদম পরিষ্কার থাকে। যেমন ধরে নেওয়া হয় যে অভিকর্ষজ ত্বরণের মানটা ধ্রুবক, আর এটা সবসময় সোজা নিচের দিকে কাজ করে। আর আপাতত বাতাসের বাধাকে আমরা হিসাবে ধরছি না। এতে মূল ফিজিক্সটা বোঝা অনেক সহজ হয়ে যায়। আসল প্রশ্নটা তো এখানেই, এই যে একটা বস্তু এমন একটা বাঁকা পথে চলছে, এর গতিপথের যে কোনো মুহূর্তে এর অবস্থান বা বেগ আমরা ঠিক কিভাবে বের করতে পারি। আর এখানেই সেই জাদুকরী কৌশলটা আবার ফিরে আসছে। আমরা আসলে ওই জটিল পথটাকে একবারে বিশ্লেষণই করি না, বরং পুরো সমস্যাটাকে আমরা দুটো একদম সহজ একমাত্রিক গতিতে ভেঙে ফেলি। এই টেবিলটা পুরো ব্যাপারটা চমৎকারভাবে এক জায়গায় নিয়ে এসেছে। ভালো করে খেয়াল করুন, অনুভূমিক বা এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, তাই বেগটা সবসময় স্থির থাকে। এটা হলো সবচেয়ে সরল গতির উদাহরণ। অন্যদিকে উল্লম্ব বা ওয়াই অক্ষ বরাবর শুধু অভিকর্ষজ ত্বরণ কাজ করে, তাই বেগটা সমানে বদলাতে থাকে, ঠিক যেন ওপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে যা হয়। এর মানে হল অনুভূমিক দিকে বস্তুটার গতিতে কোনো পরিবর্তনই আসে না। যদি একে অনুভূমিকভাবে ঘণ্টায় 100 কিলোমিটার বেগে ছোড়া হয়, তাহলে বাতাসের বাধা না থাকলে এটা সবসময় ওই একই অনুভূমিক বেগেই চলতে থাকবে। আর উলম্ব গতির ব্যাপারটা তো আমাদের সবারই চেনা। একটা বলকে ওপরে ছুড়ে দিলে কি হয়? অভিকর্ষের কারণে এর বেগ কমতে থাকে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে শূন্য হয়,
আর তারপর আবার বাড়তে বাড়তে নিচে নেমে আসে। প্রাসের উল্লম্ব গতিটা ঠিক এইরকমই একটা মুক্তভাবে পতনশীল বস্তুর গতির মতো। আর এই উদ্ধৃতিটি হল মূল কথা। এই দুটো গতি মানে অনুভূমিক আর উল্লম্ব গতি দুটোই সম্পূর্ণ স্বাধীন, একটার উপর অন্যটার কোনো প্রভাবই নেই। তাদের মধ্যে একমাত্র যোগসূত্র হল সময়, কারণ এই দুটো গতি একই সাথে ঘটে চলেছে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, এই যে 2 সংখ্যাটা, এটাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। আমরা একটা জটিল দ্বিমাত্রিক সমস্যা সমাধান করছি না, আমরা আসলে মাত্র দুটো একদম সহজ একমাত্রিক সমস্যা সমাধান করছি। একটা হলো ধ্রুব বেগের, মানে একদম সরল গতি, আর অন্যটা হলো ধ্রুব ত্বরণের, মানে মুক্তভাবে পড়তে থাকা বস্তুর গতি। আর এই দুটোকে একসাথেই সমাধান করে আমরা ওই জটিল বক্রপথের নিখুঁত হিসাব পেয়ে যাচ্ছি। দারুণ না ব্যাপার? কিন্তু এই যে উপাংশে ভাগ করার ধারণাটা, এটা কি শুধু প্রাসের গতির মধ্যেই সীমাবদ্ধ? না, একদমই না। চলুন দেখি এই চমৎকার টুলটা আর কোথায় কোথায় কাজে লাগানো যায়। এই স্লাইডটাই দেখাচ্ছে যে এই একই নীতি, মানে ভেক্টরকে উপাংশে ভাগ করা, পদার্থবিজ্ঞানের আরও কত কত ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুষম বৃত্তীয় গতি থেকে শুরু করে নদীর স্রোতের বিপরীতে নৌকা চালানো বা কোনো বস্তুর উপর কোনাকুনিভাবে কাজ করা বলের হিসেব, সবখানেই এই ধারণাটা অপরিহার্য। সুতরাং এটা শুধু একটা বিশেষ সমস্যার সমাধান নয়, বরং এটা হলো ফিজিক্সে চিন্তা করার একটা শক্তিশালী পদ্ধতি। এই পদ্ধতিটা একবার ভালো করে বুঝে গেলে চিরায়ত বলবিদ্যার অনেক জটিল ধারণাই কিন্তু অনেক সহজ মনে হতে শুরু করবে। আর এই আলোচনাটা শেষ করা যাক একটা দারুণ প্রশ্ন দিয়ে। আমরা দেখলাম 2D গতিকে কিভাবে দুটো 1D গতিতে ভাগ করা যায়। তাহলে এবার ভাবুন তো, আমাদের চারপাশের এই 3D বা ত্রিমাত্রিক জগতের যে কোনো বস্তুর গতিকে বিশ্লেষণ করতে হলে হয়তো একইভাবে তাকে 3টি সহজ একমাত্রিক অংশে ভাগ করে নিলেই চলবে, তাই না? এটা নিয়ে ভাবার জন্য রইল।